গোটা পশ্চিমবাংলার মানুষ, গোটা যেখানে যাচ্ছি গত 1-1.5 মাস ধরে যেখানে যেখানে সভা করতে গেছি, যা গেছি, বাসে ট্রামে লোকেদের সঙ্গে যখন দেখা হয়েছে, ট্রেনে করে কোনো জেলায় যাওয়ার সময় ট্রেনে কোনো মানুষের সাথে যখন অচেনা মানুষের সাথে যখন কথা হয়েছে, প্রত্যেক 2-3টে প্রশ্ন করে থাকেন এই ভোটকে নিয়ে। তার মধ্যে অন্যতম প্রশ্ন ছিল যে উত্তরপাড়ায় এবার মীনাক্ষী জিতছে তো। অত্যন্ত গর্বের সঙ্গে, অত্যন্ত আশার সঙ্গে, অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেছি যে হ্যাঁ, উত্তরপাড়ায় মীনাক্ষী জিতছে, উত্তরপাড়ায় আমরা জিতছি। এবং আপনাদেরকে দেখেই ভরসা হচ্ছে যে আমাদের এই আত্মবিশ্বাস ভুল নয়। রজতদা যেটা মীনাক্ষীর নাম ঘোষণা করার সময় রজতদা যেটা বললো, রজতদা সেই ঘোষণা দিতে নয়, 8-9 দিন পরে এই উত্তরপাড়ার বিধায়কের নাম হবে মীনাক্ষী মুখার্জি। আপনাদের আশীর্বাদে আপনারা দেখেছেন অভিযানে মমতা ব্যানার্জি একটা মিটিং এর ক্লিপ খুব ভাইরাল হয়েছিল। উনি সভা করছেন মঞ্চে দাঁড়িয়ে হেঁটে হেঁটে, তো বোধহয় সামনে যে সাংবাদিকরা ছিলেন, আপনাদের এরকম অনেকে মোবাইল নিয়ে আছেন, অনেকে মিডিয়া থেকে বা বিভিন্ন পোর্টাল থেকে আছেন, তো কোনো পোর্টালের কোনো সাংবাদিক বোধহয় ওনার মমতা ব্যানার্জি মঞ্চে বলছে না, সামনে থেকে লোকটা চলে যাচ্ছে, তো সেদিকে ক্যামেরাটা ঘুরিয়েছে। মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী তাকে বকছে, যাই তুমি ওইদিকে ক্যামেরাটা ঘোরাচ্ছ কেন, দেখছো না মঞ্চে আমি দাঁড়িয়ে আছি, আমার ছবি তোলো। তোমাকে বলেছি লোক কোথায় উঠে যাচ্ছে সেই ছবি তুলতে। আমরা বলছি এখানে যারা আপনারা যারা ক্যামেরা নিয়ে আছেন, আপনাদের কাছে আবেদন করছি, আমরা মুখ্যমন্ত্রীর মতো বলবো না যে মঞ্চের দিকে ক্যামেরাটাকে তাক করে রাখো, মানুষের দিকে ঘোরাতে হবে না। আমরা বড় হাত জোর করে আবেদন করছি, মঞ্চের দিকে ক্যামেরা রাখতে হবে না, আপনারা মানুষের দিকে তাকান। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে যেদিকে তাকাচ্ছি, আমার ডান দিকে যেদিকে তাকাচ্ছি, খালি মাথা আর মাথা, মানুষ আর মানুষ। যে রাস্তা দিয়ে আসছিলাম দেখছিলাম যেখানে আমাদের মাইকগুলো লাগানো আছে, সেখানে মানুষ জড়ো হয়ে শুনছেন আমাদের কথা। আমাদের লুকোনোর কিছু নেই, কেউ উঠে চলে যাচ্ছে না, আমাদের আড়াল করার কিছু নেই। আমরা যেভাবে মিটিংয়ে মিছিলে মানুষের ঢল আমরা দেখছি, তাতে আমরা আশাবাদী। আমরা বুঝতে পারছি পশ্চিমবাংলার হাওয়া এবার ডান দিক থেকে বাঁ দিকে বইছে। আপনাদের সবার কাছে আবেদন করছি, দেখুন আপনারা দেখছেন আমাদের কাছে গত কয়েক বছর ধরে রাজনীতির নামে কি হচ্ছে। একদিকে মোদী আছে, সে একটা সরকারে এসছে, ক্ষমতা এসছে, সরকার এসে কি করবে না, সে ওষুধ একটা রামের মন্দির বানাবে। তো পাল্টে গেলে আছে মমতা ব্যানার্জি, যে ওরে মোদী তুই মন্দির বানাবি, আমার ঠাকুর কম পড়েছে, মা দুর্গা, মা কালী, জয় নমঃ শিবায়, আমার বিষ্ণু মাতা কত ঠাকুর আছে মা দেখবি, তুই যদি রামের মন্দির বানাবি তো আমি কি করবো, আমরা জগন্নাথের মন্দির বানাবো। তো প্রত্যেক বছর হুমায়ুন করবে, প্রত্যেক বছর দুর্গাপুজোর আগে যেরকম দেখবেন পাড়ায় কিছু রোলের দোকান হয়, চপকাটের দোকান হয়, পুজো হয়ে গেলে আবার দোকানগুলো চলে যায়। সেটা প্রত্যেকবার আমাদের রাজ্যের রাজনীতিতে ভোট আসলে ভোটের আগে এরকম করে দুটো করে নতুন নেতার আমদানি হয়। এবার একটা হয়েছে হুমায়ুন কবির, সে এসে বলে মোদী যদি জগন্নাথের মন্দির বানায়, এই কি বলে রামের মন্দির বানায়, মমতা ব্যানার্জি যদি জগন্নাথের মন্দির বানায়, তাহলে আমি কম যাই কিছু, আমি একটা মুর্শিদাবাদে আমি একটা বাবরের মসজিদ বানাবো, বাবরের বাবরি মসজিদ বানাবো। আর আমাদের ঘরে ঘরে আমাদের বেকার ভাই বোনেরা কি দেখছে, তাদের জন্য মোদী তাদের জন্য রামের মন্দির বানাবে, মমতা ব্যানার্জি তাদের জন্য জগন্নাথের মন্দির বানাবে, তাদের জন্য হুমায়ুন কবির বাবরি মসজিদ বানাবে। আর আমাদের ঘরে ঘরে বেকার ভাই বোনেরা তারা কি করবে, হাতে বাটি নিয়ে বসে মন্দির মসজিদে সিঁড়িতে বসে ভিক্ষে করবে। তারা জীবনে কাজকর্মের মুখ দেখবে না, তারা জীবনে চাকরি বাকরির মুখ দেখবে না। কোনো দিনের পর দিন এই চলবে রাজনীতি নামে। এই হুগলি জেলাকে আমরা একটা সিঙ্গুর দিতে চেয়েছিলাম, আর যেখানে আমাদের সভা হচ্ছে উত্তরপাড়া, এখান থেকে দিল্লি রোড ধরে খানিকটা এগিয়ে গেলে বা সামনে জিবি রোড দিয়ে এগিয়ে গেলে সিঙ্গুর শুরু হয়। আমরা হুগলি জেলাকে একটা সিঙ্গুর দিতে চেয়েছিলাম, পারলাম না দিতে। তার বদলে তৃণমূল কংগ্রেস সরকারে আসলো, এসে কি দিল, যে জেলাকে আমরা একটা সিঙ্গুরে অটোমোবাইল ভাবতে চেয়েছিলাম, সেই জেলাকে তৃণমূল কংগ্রেস কুন্তলা শান্তনু দিল। আমরা এই হুগলিকে একটা চাকরি পাওয়ার ঠিকানা করতে চেয়েছিলাম, তৃণমূল কংগ্রেস এই হুগলি জেলাকে একটা চাকরি বিক্রির ঠিকানা বানালো। সেই সময় টিভিতে টিভিতে কত জ্ঞান, কত বুদ্ধিজীবীর ভাষণ, কত কবি সাহিত্যিক তারা এসে লেকচার দিয়ে যাচ্ছে। আবার বাইরে থেকে আমার মেজাবাটাকার সব ন্যাশনাল বুদ্ধিজীবী উঠে আসছে। সন্ধ্যেবেলা টিভি চালালেই জ্ঞান, যে বামফ্রন্ট কলকারখানা করতে পারে না, বুদ্ধদের মোর্চা শিল্প করতে পারে না, সিঙ্গুরে এটা করতে নেই, ওইটা করতে নেই। কত জ্ঞান কত জ্ঞান কত জ্ঞান শুনেছিলাম। বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময় বলেছিলেন, গলার রক্ত তুলে বলেছিলেন যে আমরা আমাদের সিঙ্গুরে জমি অধিগ্রহণ পদ্ধতির মধ্যে যদি 10টা ভুল থেকে থাকে আমাদেরকে ধরিয়ে দিলে আমরা শুধরে নেব। আমাদের কম্পেনসেশন প্যাকেজের মধ্যে যদি 10টা খামতি থেকে থাকে আমাদেরকে ধরিয়ে দিলে আমরা শুধরে নেব। কিন্তু আমরা চাই পশ্চিমবাংলায় কলকারখানা হোক, আমরা চাই সিঙ্গুরে কারখানা হোক, আমাদের এই চাওয়ার মধ্যে কোনো ভুল নেই। আর যদি আমাদের এই চাওয়াটাকে আটকানো হয়েছে, তাহলে তার প্রায়শ্চিত্ত তাহলে সিপিআইএম করবে না, তার প্রায়শ্চিত্ত বাংলার আগামী একটা প্রজন্ম করবে। বলুন বুদ্ধদেব ভট্টাচার্য সেদিন ঠিক বলেছিলেন নাকি ভুল বলেছিলেন? কত লেকচার শুনেছিলাম কিভাবে শিল্প করতে নেই। আজকে 15 বছর সময় পেলেন, দেখাতে পারলেন কিভাবে শিল্প করতে হয়? পারলেন একটা করে দেখাতে? আমাদেরকে নিয়ে বলতেন এই হুগলিতে, এই পাশে হাওড়াতে, নদীর ওপারে ব্যারাকপুর শিল্পাঞ্চলে
আমাদেরকে নিয়ে বলা হতো কমিউনিস্ট পার্টি নাকি লাল পতাকা নিয়ে মিটিং মিছিল করে বলে, আমরা নাকি বন্ধ ধর্মঘট করি বলে, আমরা নাকি কারখানা গেটে মিটিং করি বলে, শিল্পপতিরা নাকি ভয় পেয়ে পশ্চিমবাংলা ছেড়ে চলে যায়। আমরা আছি সরকারের দায়িত্বে নাকি পশ্চিমবাংলায় কলকারখানা হয় না। আরে আমরা এত বন্ধ ধর্মঘট করে, আমরা কারখানার গেটে লাল পতাকা নিয়ে মিছিল করে আমরা এই পশ্চিমবাংলাকে একটা হলদিয়া পেট্রোকেমিক্যাল দিতে পেরেছিলাম। আপনারা এত বন্ধ ভেঙে, এত ধর্মঘট ভেঙে গত 15 বছরে একটা সেফটিপিনের কারখানা, একটা নেল পালিশের কারখানা এই বাংলাকে দিতে পেরেছেন? আমরা বন্ধ ধর্মঘট করে, আমরা কারখানার গেটে গেট মিটিং করে এই বাংলা একটা সল্টলেক সেক্টর 5 তৈরি করেছি। আপনারা পেরেছেন হ্যারিকেনের কারখানা তৈরি করতে পেরেছেন এই পশ্চিমবাংলার গত 15 বছরে? পেরেছেন একটা সেক্টর 6, সেক্টর 7, সেক্টর 8 এই বাংলাকে নিতে? কত বড় বিহার হতে পারে একটা দল 15 বছর সরকার চালিয়ে? বাবা তার ছেলে চাকরির ব্যবস্থা করে নিয়েছে, বাবা এমপি তো ছেলে এমএলএ হবে। এরা আমাকে নিয়ে বলে আমি কেন আমার বাবার টাকায় গাড়ি চড়ি, আর এরা দেখে বাবার কোটায় এমএলএ হয়, বাবার কোটায় কাউন্সিলর হয়, বাবার কোটায় পঞ্চায়েতের মেম্বার হয়। বাবা তার ছেলের চাকরির ব্যবস্থা করে দিয়েছে। পশ্চিমবাংলার মীনাক্ষী বলার সময় বলছিল মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি চুরি করবে, ওদের চুরির কেসগুলো পশ্চিমবঙ্গ সরকারের হয়ে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে লড়বে, আমাদের ট্যাক্সের টাকায় কে না কল্যাণ ব্যানার্জি। তার থেকেও বড় পৃথিবীর 1 নম্বর অ্যাডভোকেট শিশান্ত ব্যানার্জি। জীবনে আজ পর্যন্ত কোনোদিন একটা ম্যাচ, একটা খেলা জিততে শুনলাম একটা মামলা জিতেছে। জীবনে একটা মামলা জিততে শুনি তার নাকি 10 লাখ টাকা 12 লাখ টাকা তার নাকি ফিস। টাকাটা যাচ্ছে করতে না পশ্চিমবঙ্গ সরকারের করতে, আমার আপনার ট্যাক্সের টাকা। বাবা তার অবদার্থ ছেলের জন্য ইনকামের ব্যবস্থা করে দিয়েছে, আর পশ্চিমবাংলার সাধারণ ছেলে মেয়েগুলো ঘরে ঘরে বেকার হয়ে বসে আছে, হাতে কাজ নেই। বাইরে যারা চলে গেছেন, বাকি একটা গোটা জেনারেশন বাড়িতে বেকার হয়ে বসে আছে। না হলে মাস্টার ডিগ্রি করে, গ্র্যাজুয়েশন করে কেউ একটা 12,000 টাকা, কেউ একটা 13,000 টাকা, 14,000 টাকা মাইনের কন্ট্রাকচুয়াল কাজ করছে। সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে 12 ঘন্টা 14 ঘন্টা করে ডিউটি, রাত্রিবেলা 10টা 11টা করে বাড়ি ফেরো, পরের দিন আবার ভোরবেলা বেরোতে হবে। দিন নেই, রাত নেই, কোনো ছুটি বলে কোনো জিনিস নেই, শরীর খারাপ হলে 2 দিন বাড়িতে থাকার উপায় নেই। কাজ করে যাচ্ছে একটা গোটা জেনারেশনকে 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ তার মজুরি দিয়ে খাটিয়ে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে। জীবন শেষ হয়ে গেল, স্বপ্ন চলে গেল চোখ থেকে সমস্ত। আর সেই ছেলেমেয়েগুলোর বাড়ির দরজার বাইরে গিয়ে কত বড় বেহায়া হয়ে কাজ করা যায়। আবার ছড়া লিখে আসছে, আবার 1500 টাকা যুবসাথী পাইতে দিদিমণিকে আবার চাই। 15 বছর সরকার চালিয়ে কি করেছে না, ওরা বেকার ভাতা দিয়েছে। আমি আপনাদেরকে বলছি, যত সরকারি প্রকল্প আছে, সরকারি প্রকল্প যেমন চলছে তেমন চলবে। বেকার ভাতা আজকে যুবসাথী হতে পারে, লক্ষ্মীর ভান্ডার হতে পারে, বা আমাদের সরকারের সময় শুরু হওয়া বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সরকারি প্রকল্পগুলো যেরকম চলছে সেরকম চলবে, কোনো সরকারি প্রকল্প বন্ধ হবে না। কিন্তু এইটুকু বলছি আপনাদের, মীনাক্ষীকে যদি আপনাদের আশীর্বাদে মীনাক্ষী বিধানসভায় যায়, মীনাক্ষী হতে পারে এই কেন্দ্রে, কোথাও ময়ূর হতে পারে, কোথাও কলকাতা হতে পারে, কোথাও সায়ন্তিক মিত্র হতে পারে, কোথাও গাড়ি চ্যাটার্জি হতে পারে। গোটা বাংলা জুড়ে আমাদের পার্টির পক্ষ থেকে, আমাদের ফ্রন্টের পক্ষ থেকে যারা যারা লড়াই করছে, আপনাদের আশীর্বাদে তারা যখন বিধানসভায় যাবে, বেকার ভাতা তখনও চলবে, কিন্তু বেকার ভাতা দিয়ে এরা নির্বাচনের মতো ভোট চাইবে না। যাকে বেকার ভাতা দিতে যাবে তার কাছে কলার তুলে যাবে না, তার কাছে মাথা নিচু করে হাত জোড় করে যাবে, তার কাছে ভোট চাইবে না, তার কাছে ক্ষমা চাইবে। যাকে বেকার ভাতা দিতে হবে তার কাছে আগে ক্ষমা চেয়ে আমরা বলবো, দয়া করে আমাকে ক্ষমা করো, তুমি অযোগ্য তাই তুমি বেকার নও, আমি অযোগ্য বলে তুমি বেকার, আমি সরকারের থেকে তোমায় কাজ দিতে পারিনি তাই তুমি বেকার। দয়া করে বেকার ভাতাকে নাও, দয়া করে আমাকে বেকার ভাতাকে নাও, কয়েকটা দিন দয়া করে এইটাকে দিয়ে কাজ চালাও। কিন্তু কথা দিচ্ছি, কথা দিয়ে যাচ্ছি, যত তাড়াতাড়ি পারি তোমার কাছে আবার আসবো, তোমার হাত থেকে বেকার ভাতার ফর্মটাকে নিয়ে তোমার হাতে একটা চাকরির এমপ্লয়মেন্ট এটা দিতে আসবো। আর যদি আসতে না পেরেছি তাহলে 5 বছর পরে পোড়া মুখ নিয়ে তোমার কাছে আর ভোট চাইতে আসবো না। আর কিছু করো কি না করো, আর যাকেই ভোট দাও না কেন খবরদার আমাকে ভোট দিও না, আমাকে ভোটে হারিও, আমি তোমার ভোট পাওয়ার যোগ্য নই। এদের মতো বেকার ভাতা দিয়ে নির্লজ্জের মতো লোকের কাছে ভোট চাইবো না। আজকে রাজনীতি হচ্ছে এটা একটা, বলে যে আমাদেরকে ভোট দাও, আমাদেরকে ভোট না দিলে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে, যেন বাবার টাকায় যেন আমাদেরকে ভোট দাও, ভোট না দিলে বেকার ভাতা বন্ধ হয়ে যাবে। যারা এখানে আমাদের দূর থেকে আমাদের কথা শুনছে যে মানুষ, অনেকে হয়তো এর আগে আমাদেরকে সমর্থন করেছেন, আপনাদের সমর্থন এখান থেকে সুবিধা তারা দায়িত্ব পেয়েছেন, বিধায়ক হয়েছেন। আবার এরকম অনেক মানুষ থাকতে পারে, শান্তসুদাকে আপনারা জিতিয়েছেন দীর্ঘদিন, আবার এরকম মানুষ থাকতে পারেন এখানে যারা হয়তো এর আগে আমাদেরকে সমর্থন করেননি। আমি দল মত নির্বিশেষে আপনাদের সবার কাছে জিজ্ঞেস করছি,
৭৭ সালে যখন আমাদের সরকার আসলো, বামপন্থী সরকার, সে বলুন তো জ্যোতিবাবু বলতে পারতেন না যে কৃষক বর্গাদার মাঠে কাজ করছে, অন্যের মাঠে কাজ করছে, তাকে জ্যোতিবাবু বলতে পারতেন না যে তুমি আপাতত যেরকম কাজ করছো কাজ করো, কেউ তোমাকে মাঠ থেকে তুলতে যাবে না। কিন্তু ভাই ভোটটা আমাদেরকে দিয়ে যেতে হবে। যেদিন আমরা ভোটে হেরে যাবো সেদিন তো তোমাকে আর খেতে পারবে না, তোমাকে তখন মাঠ থেকে যে হাত টাকা দিয়ে তুলে যাবে কেউ দেখতে আসবে না। তাই যদি বেঁচে পড়তে থাকতে হয়, আমরা চুরি করি, ডাকাতি করি, খুন করি, যাই করি না কেন, ভোটটা আমাদেরকে বছরের পর বছর দিয়ে যাও। চাইলে বলতে পারতেন তো, কিন্তু এই কথাটা বলার জন্য জ্যোতি বসু অবিনেশ হননি। জ্যোতি বসু কি করলেন? বিনয় চৌধুরীরা কি করলেন? অপারেশন বর্গা করলেন, কৃষককে তার জমির মালিকানা দিলেন। তার মানেটা কি? তার মানে হচ্ছে আমি জ্যোতি বসু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, কালকে যদি আমাকে রাইটার্স বিল্ডিং থেকে চলে যেতেও হয়, তাহলেও বাংলার একজন কৃষককে কোনোদিন তার মাঠ থেকে চলে যেতে হবে না। সে নিজের মাটির কাছে এই মাটির কাজ করবে। এইটাকে বলা হয় উন্নয়ন, যেখানে মানুষকে নিজের গোলাম করে রাখা হয় না, মানুষকে সম্মান মর্যাদা দেওয়া হয়। চাইলে জ্যোতিবাবুরা বলতে পারতেন না ৭৭ সরকারে এসে যে আমরা সরকারে এসে গেছি, এবার ওপার বাংলা থেকে যে রিফিউজি পরিবার এখানে এসেছেন, যে যেখানে দরবার ঘর করে মাথার উপর তালিক চালু করে আছেন, কোন রকমের মাথা গুঁজে থেকে যান, কেউ কিছু বলতে যাবে না, পুলিশ তুলতে যাবে না। কিন্তু ভোটটা আমাদেরকে দিয়ে যেতে হবে। যেদিন আমরা হেরে যাবো সেই দিন আপনাকে আপনার কলোনি থেকে উচ্ছেদ করে দেওয়া হবে। সেদিন রিফিউজি কলোনি দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে, সেদিন কলোনির উপর থেকে বুলডোজার চলবে। তাই বাঁচতে চাইলে খান না খান ভোটটা আমাদেরকে দিয়ে যান। যুগের পর যুগ বলতে পারতেন তো, বলেননি। উদ্বাস্তু আন্দোলন জমির স্থায়ী মালিকানা চেয়েছিল। জ্যোতি বসুর সরকার উদ্বাস্তু পরিবারকে তার ভিটে মাটির দলিল দিয়েছিল। মানে কি, কালকে বামফ্রন্ট সরকার যদি পশ্চিমবাংলায় নাও থাকে, তাহলেও একটা উদ্বাস্তু পরিবার যুগের পর যুগ তার নিজের জমিতে থাকবে, নিজের বাড়িতে থাকবে। এইটা হচ্ছে উন্নয়ন, যেখানে মানুষকে নিজের বাধা গোলাম করে রাখা হয় না। আজকে বুদ্ধদেব ভট্টাচার্য আজকে বেঁচে নেই। অসীম দাশগুপ্ত এত অসুস্থ, অসীম দাশগুপ্ত বাড়ি থেকে বেরোতে পারছেন না। গতকাল পানিহাটিতে আমাদের খড়দায় আমাদের রোড শো ছিল, অসীমদার থাকার কথা ছিল, আমার থাকার কথা ছিল। গেলাম, শুভদা ওখানে, দেবজিৎ দাস আমাদের প্রার্থী, শুনলাম অসীমদা আসতে পারছেন না। ওনার ইচ্ছে ছিল আসার, কিন্তু এত অসুস্থ হয়ে পড়েছেন, বাড়ি থেকে বেরোতে পারছেন না। চিপের সামনেটায় বসে থাকবেন, সেইটুকু দখল নিতে পারছেন না। এত অসুস্থ মানুষটা। বুদ্ধরা আজকে পৃথিবীতে নেই, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য অসীম দাশগুপ্তদের করে যাওয়া সরকারি কর্মচারীদের জন্য যে ডিএর আইন, সেই আইনের জন্য লড়াই করে আজকে 2026 সালে পশ্চিমবাংলার সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্ট অব্দি লড়াই করে ওখান থেকে নিজের ডিএর অধিকার নিয়ে আসবেন। এইটাকে বলা হয় উন্নয়ন। যেদিন আমি বুদ্ধদেব ভট্টাচার্য পৃথিবীতে থাকবো না, যেদিন আমি আর বেঁচে থাকবো না, সেই দিনও আমার করে যাওয়া আইনের জোরে বাংলার একজন শ্রমিক কর্মচারী, তিনি যতদিন বেঁচে আছেন, তাকে কোনো সরকারের কাছে না, তাকে কোনো পলিটিক্যাল পার্টির কাছে না, এমনকি তাকে তার জীবনের শেষ দিন পর্যন্ত নিজের সন্তানের কাছেও হাত পাততে হবে না। মাথা উঁচু করে নিজের জীবনের শেষ দিন পর্যন্ত বাঁচবেন পশ্চিমবাংলার একজন শ্রমিক কর্মচারী, বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের করে যাওয়া আইনের জোরে। এইটাকে বলা হয় উন্নয়ন। এক হাতে টাকা নাও, এক হাতে ভোট দাও, আর যদি ভোট বন্ধ হয় তো তোমার এই হাতে টাকা বন্ধ হয়ে যাবে। এইটাকে উন্নয়ন করা বলে না। আপনাদের সবার কাছে আবেদন করছি, যদি আপনারা মনে করেন মানুষকে খাবারের পাশাপাশি মানুষের মর্যাদাও প্রাপ্য, ডিগনিটির সঙ্গে বেঁচে থাকার অধিকার প্রাপ্য, তাহলে সেই মর্যাদার লড়াইয়ে আপনারা বামপন্থীদের পাশে দাঁড়ান। আপনারা রাস্তায় হাতে কারা চিহ্নে ভোট দিয়ে আপনারা এখান থেকে মীনাক্ষী বেঁচে থাকেন। এবং তৃণমূলকে নিয়ে এখানে ঘন্টার পর ঘন্টা বলে যাওয়া যায়, কিন্তু কি হবে বলুন? ওদেরকে নিয়ে বলে ওদেরকে গালাগাল দিয়ে দিয়ে জীবনের সূত্র, জীবনে চুরি করা বন্ধ করবে। এই তৃণমূলের নেতাগুলো থেকে ভাবি, এটা এমন চোর, এমন চোর, এগুলো যে কদিন বেঁচে আছে এটা চুরি করবে, এগুলো তো যদি মরে ভূত হয়ে যাবে, শ্মশানের কাঠ চুরি করে পয়সা কামাবে, তবু চুরি করা বন্ধ করবে। এদেরকে নিয়ে গালাগাল দেওয়া, নিজেরও সময় নষ্ট, অন্যেরও সময় নষ্ট। আর তার মধ্যে একটা হয়েছে পশ্চিমবাংলায় বিজেপি। এটা অদ্ভুত পার্টি। ভোট এসে গেল, ভোট চলছে, একটা ফেজে ভোট হয়ে গেছে পশ্চিমবাংলা, আর এক ফেজে ভোট বাকি আছে। একটা পার্টির পা থেকে মাথা পর্যন্ত আর কোনো বক্তব্য নেই। একটাই বক্তব্য, কি সিপিএম কে কেউ ভোট দেবে না, বামপন্থীদের কেউ ভোট দেবে না, বামপন্থীদেরকে ভোট দিলে ভোট নষ্ট হবে। পশ্চিমবাংলায় তৃণমূলকে একমাত্র আমরা বিজেপি হারাতে পারবো। সিপিএম এর সমর্থকদের কাছেও বলছি, দয়া করে এইবারের মতো ভোটটা আমাদেরকে দিন। এটা অদ্ভুত পার্টি। চিন্তা করুন, একটা পার্টি যারা প্রার্থী ভাড়া নেয় তৃণমূলের কাছ থেকে আর ভোট ভাড়া নেয় সিপিএম এর কাছ থেকে। বেঁচে আছে কি করতে পারে? বেঁচে আছে কি করতে পারে? মরে যেতে পারে এরা। এই সমস্ত কালগল্প আগের বারে শুনেছিল, আপনাদের মনে আছে? 2021 সালে এই সমস্ত কালগল্প শুনেছিল, রবীন্দ্র প্রার্থী ছিল।
উত্তরপাড়া ঘুরে ঘুরে বলেছিল সিপিএমকে ভোট দিয়ে লাভ নেই, আমাকে এবার ভোট দিন, প্রবীর ঘোষালকে ভোট দিন। আমি এবার মমতা ব্যানার্জি, সারা জীবন মমতা ব্যানার্জি জুতো বালিশ করতো, সারা জীবন। সাংবাদিক নাকি মমতা ব্যানার্জি জুতো মাথায় নিয়ে সাংবাদিকতা করতো। সে হঠাৎ করে ভোটের আগে তার কি মাথায় এলো, বিজেপিতে চলে গিয়ে বলে আমি মমতা ব্যানার্জিকে হারাবো। সমস্ত বামপন্থী মানুষকে বলছি আমাকে ভোট দিন, আমাদেরকে ভোট দিলে মমতা ব্যানার্জিকে আমরা হারাতে পারবো। এটা আমাদের দুর্ভাগ্যজনক, আমাদের জন্য এটা বলতে খারাপ লাগছে। কিন্তু কিছু মানুষ যারা চিরকাল আমাদেরকে এটাকে সমর্থন করেছে তাদেরও একটা অংশ যে কোনো কারণেই হোক এই প্রচারে প্রভাবিত হয়েছিলেন, তারা প্রবীর ঘোষালকে ভোট দিয়েছিলেন। আমরা হেরেছিলাম, অযোধ্যা প্রার্থী ছিলেন, অযোধ্যা হেরেছিলেন, প্রবীর ঘোষাল তিনিও হেরেছিলেন, কিন্তু ভোট আমাদের থেকে অনেক বেশি পেয়েছিলেন। সেই মানুষের কাছে আজকে বলছি আপনারা যা সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্ত নেওয়া আপনাদের অধিকার ছিল, আমাদের সেখানে বলার কিছু নেই, প্রশ্ন করার কিছু নেই। আপনার ভোট আপনার সিদ্ধান্ত। কিন্তু তৃণমূলকে বিজেপি হারাবে এইটা ভেবে যারা প্রবীর ঘোষালকে ভোট দিয়েছিলেন, যারা ভেবেছিলেন যে রজতকে ভোট দিয়ে লাভ নেই, প্রবীর ঘোষালকে ভোট দিলে তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা ভালো হবে, আজকে তাকিয়ে দেখুন এক হাতে আপনার ভোট আর এক হাতে বিজেপির পতাকা নিয়ে প্রবীর ঘোষাল আবার চলে গেছে মমতা ব্যানার্জি জুতো বালিশ করতে, আর রজতদা এখানে লাল পতাকা নিয়ে এই মঞ্চে বসে আছে, লড়াই রয়েছে। আপনাদের কাছে বলছি আমরা যখন জিতেছি পালিয়ে যাইনি, যখন হেরেছি তখন পালিয়ে যাইনি। পালিয়ে যাওয়ার কথা বলতে, হারিয়ে যাওয়ার কথা বলতে মনে পড়লো কাল না পরশু হঠাৎ দেখি কল্যাণ ব্যানার্জির একটা ভিডিও। কোথায় গেছে তিনি বলছে সিপিএম খুব বেড়েছ, যদি মনে করি বাড়ি থেকে নিয়ে এসে 5 মিনিটে সিপিএম কে হাওয়া করে দেবো, খুব বার বেড়েছ, কখনো কিছু বলি না, 5 মিনিটে সিপিএম কে হাওয়া করে দেবো। আমি আপনাদের একটা কথা বলছি, আপনারা জানেন এটা আমাদের দেশে বা আমাদের রাজ্যে ভোটের বহু পুরনো নিয়ম, যে ভোটের আগে মদের দোকান বন্ধ হয়ে যায়। কিন্তু প্রত্যেকবার নিয়মটা থাকে কি যে ওই প্রচারটা ধরুন কাল সন্ধ্যাবেলা শেষ হবে, তারপর থেকে মদের দোকান বন্ধ হয়। মানে যেদিন ভোট, যে এলাকায় ভোট তার 24 ঘন্টা আগে থেকে কি বড় 48 ঘন্টা আগে থেকে সেই এলাকায় মদের দোকান বন্ধ হয়ে যায়। কিন্তু এইবার ইলেকশন কমিশন একটা অদ্ভুত নিয়ম করেছে। 23 তারিখ উত্তরবঙ্গ থেকে ভোট শুরু হয়েছে, তবে থেকে খবরে দেখলাম দেখাচ্ছে একদিন ইলেকশন কমিশনের এবার নতুন সিদ্ধান্ত, এই 23 তারিখের আগে থেকে গোটা পশ্চিমবাংলায় মদের দোকান বন্ধ। যখন আমি খবরটা দেখছিলাম বিশ্বাস করে আমার তখনই মনে হলো টানা এতদিন মদের দোকান বন্ধ থাকবে, টানা এতদিন মদ পাওয়া যাবে না, আবার কল্যাণ ব্যানার্জি তার কেটে যাবে। ঠিক আমি বিশ্বাস করলো যে আমি টিভিটা দেখছিলাম, আমি জানতাম কিছু না কিছু একটা হবে। আমি দেখলাম পরশুদিন থেকে না, ঠিক আছে। কল্যাণ ব্যানার্জিকে বলছি আমরা 15 বছর পশ্চিমবাংলায় কম লোক তো চেষ্টা করবেন আমাদের হাওয়া করে দেওয়ার, যাদের সঙ্গে একসঙ্গে মিটিং করেছি, মিছিল করেছি, একসাথে দেওয়াল লিখেছি, এখন তাদের নাম লেখা শহীদ বেদিতে মালা দিতে হয়। আমাদের কত কর্মী আজকে এই তারিখেও বিনা বিচারে জেল খাটছেন, লড়াই করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে, চুরি ডাকাতি করেনি, লড়াই করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে বিনা বিচারে জেল কেটেছেন বছরের পর বছর। আমাদের এত কর্মী, পার্টি অফিস দখল হয়েছে, হামলা হয়েছে। আমাদের কোনো কমরেড তিনি কমিউনিস্ট পার্টি করেন, পার্টির হয়ে পঞ্চায়েতে প্রার্থী হয়েছেন বলে তার পরিবারকে শেষ করে দেওয়া হয়েছে। এত কিছুর পরেও যখন লাল পতাকা বাংলার মাটিতে উঠছে, ভবিষ্যতে উঠবে বললেন বাবু লাল পতাকাকে নিয়ে চিন্তা করবেন না, কিন্তু হাওয়া করার কথা যদি বলেন, পশ্চিমবাংলায় সরকার তৈরি করার জন্য আমরা শূন্য হয়েও মাথা উঁচু করে কমিউনিস্ট পার্টি করছি। পশ্চিমবাংলায় সরকার তৈরি করার জন্য 148 জন এমএলএ লাগে। যেদিন আপনার দল 147টা এমএলএ পাবে না, তারপরে 30 সেকেন্ড আর আপনার দলটাকে পশ্চিমবাংলায় খুঁজে পাওয়া যাবে না। 30 সেকেন্ড এই বাংলায় তারপর তৃণমূল কংগ্রেস বলে আর কোনো দল থাকবে না। আমি যে কথাটা বলছিলাম, বিজেপি ইলেকট্রাল বন্ডে টাকা আছে, টাকা দিয়ে এতগুলো চ্যানেলকে বিজ্ঞাপন দেওয়ার নাম করে কিনে রেখে দিয়েছে। আপনি শ্রমিকের খামের মজুরির দাবিতে, কৃষকের ফসলের দামের দাবিতে, ছাত্র সমাজের পড়াশোনার অধিকারের দাবিতে 5000 লোককে নিয়ে মিছিল করুন, টিভিতে দেখা হবে না। কোথায় কে বলবে, কে গরুর মাংস খাবে, কে সুরের মাংস খাবে, কে মন্দির করবে, মসজিদ করবে, 5টা লোক করে রাস্তায় দাঁড়িয়ে দেখান, চিৎকার করুন, সারাদিন ধরে দেখিয়ে যাবে। এগুলো আমরা দেখে এসেছি গত 5 বছর ধরে, 7 বছর ধরে পশ্চিমবাংলায়। টেলিভিশন চ্যানেল, তার সঙ্গে এখন হয়েছে সোশ্যাল মিডিয়ার কিছু কন্টেন্ট ক্রিয়েটার। সারা বছর ফুড ব্লগার আর মেকআপ আর্টিস্ট থাকে। কেউ কোন দোকানে ভালো সিঙ্গারা পাওয়া যায় তাই নিয়ে ব্লগ বানায়, কেউ নিজে ফ্রন্ট ক্যামেরার সামনে বসে মুখে মেকআপ করে রিল বানায়, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ভোটের আগে তাদের কিছু ফলোয়ার তৈরি হয়ে যায়।
ভোটের আগে তারাই দেখি বিভিন্ন বিজেপির কাছ থেকে তৃণমূলের কাছ থেকে টাকা খেয়ে তারা সব পলিটিক্যাল অ্যানালিস্ট হয়ে যায়। তারা সবাই মিলে যে গল্প বোঝাল একদিন ধরে পশ্চিমবাংলায় বামপন্থীরা দুর্বল হয়ে গেছে, পশ্চিমবাংলায় সিপিএম কে ভোট দিয়ে লাভ নেই, বামফ্রন্টকে ভোট দিয়ে লাভ নেই, পশ্চিমবাংলায় বিজেপি কে ভোট দিলে একমাত্র তৃণমূল হারবে। আমি এখানে আপনাদেরকে ভেবে দেখার জন্য একটা তথ্য মনে করাচ্ছি। এটা আমার কোনো তত্ত্ব নয়, এটা আমার কোনো থিওরি নয়, এটা একদম একটা হার্ড ফ্যাক্ট, একটা ঘটনা, আপনারা সবাই জানেন। আমি খালি মনে করাচ্ছি আপনাদের। 2021-এ আমরা হেরে গেলাম, আমরা 0 আসন পেলাম। বিজেপি পশ্চিমবাংলায় 77টা এমএলএ জিতলো, তার সঙ্গে 18টা এমপি ছিল ওই সময় বিজেপি। কেন্দ্রের সরকার ওদের ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, তার ইলেকশন কমিশন থেকে শুরু করে তার মিলিটারি, সিআরপিএফ সব ওদের। আমরা বামপন্থীরা কোনোদিন এই সুযোগের কথা কল্পনা করতে পারিনি পশ্চিমবাংলায়, যে সুযোগ বিজেপি পেল পশ্চিমবাংলার বিরোধী দল হিসেবে এত কিছু ক্ষমতা নিয়ে একটা বিরোধী দল। আর আমরা শূন্য। 2021 থেকে 2026 অব্দি বলুন কোথায় তারপর এত কিছু নিয়ে তৃণমূলকে বিজেপি হারালো। 21টা বাইলেকশন হয়েছে আমাদের রাজ্যে তারপর থেকে, 2021-এর বিধানসভার পর থেকে 21টা উপনির্বাচন হয়েছে। এই 21টা উপনির্বাচনের মধ্যে একটা উপনির্বাচনেও এত কিছু নিয়ে বিজেপি পেরেছে তৃণমূলকে হারাতে পারেনি। আমরা কোনো কিছু না নিয়ে সেখানে আপনারা আমাদেরকে ভরসা করেছেন, আপনাদের ভরসাকে সঙ্গে নিয়ে বিধানসভায় 0, লোকসভায় 0 হয়ে যাওয়ার পরেও 2021-এর পরেও আমরা সাগরদিঘির বাইলেকশনে তৃণমূল কংগ্রেসকে হারিয়েছি। বিজেপি একটাতেও পারেনি, আমরা হারিয়েছি তৃণমূলকে এই পশ্চিমবাংলায়। এতগুলো মিউনিসিপ্যালিটি ভোট হলো পশ্চিমবাংলায়, এত কিছু নিয়ে 18টা এমপি নিয়ে, 77টা এমএলএ নিয়ে, ইডি, সিবিআই, কেন্দ্র সরকার, মোদী, অমিত শাহ, ইলেকশন কমিশন, ইলেকট্রাল বন্ডের টাকা, সবকিছু নিয়ে একটা মিউনিসিপ্যালিটিতে পারলো বিজেপি হারাতে তৃণমূলকে। কোনো কিছু না নিয়ে খালি যখন আপনারা আমাদেরকে ভরসা করেছেন, আপনাদের ভরসাকে সঙ্গে নিয়ে আমরা নদিয়ার তাহিরপুরের মিউনিসিপ্যাল ইলেকশনে, নদিয়ার তাহিরপুরে আমরা সিপিআইএম, আমরা বামফ্রন্ট, আমরা তৃণমূলকে হারিয়েছি। আমরা তাহিরপুর পুরসভা দখল করেছি কারণ তাই নয়, আজকে 5 বছর ধরে তাহিরপুর পুরসভা আমরা চালাচ্ছি। আর আপনাদের গর্বের সঙ্গে বলছি, মাথা উঁচু করে আপনাদেরকে বলছি, আজকে গোটা পশ্চিমবাংলার মানচিত্রে যদি একটা এরকম পুরসভা থেকে থাকে যে পুরসভায় রাস্তা তৈরি করার সময় চেয়ারম্যান কাটমানি খায় না, যে পুরসভায় বাড়ির ছাদ ঢালাই করার জন্য পাড়ার কাউন্সিলরকে টাকা দিতে হয় না, স্কোয়ার ফুট নেবে, থানায় টাকা দিতে হয় না, যদি গোটা বাংলার মাটিতে এরকম একটা পুরসভা থেকে থাকে তাহলে সেই পুরসভার নাম বামফ্রন্ট পরিচালিত তাহিরপুর পুরসভা, তাহিরপুর মিউনিসিপ্যালিটি। যে কাজ আমরা তাহিরপুরে করেছি সেই কাজ আমরা উত্তরপাড়া, হিন্দমোটর থেকে শুরু করে আমরা গোটা বাংলা জুড়ে আমরা এই কাজ করতে চাই, যদি আপনাদের ভরসা আমরা আমাদের সঙ্গে পাই। আপনাদের কাছে আবেদন করছি, পশ্চিমবাংলায় বিজেপি যত উত্তরপ্রদেশ থেকে, বিহার থেকে নেতা উঠে আসছে, ঘর বাড়ি বাড়িয়ে এখানে থাকছে, গোটা পশ্চিমবাংলা ছেয়ে গেছে। এখন এবার ভোটের প্রচারের কাছে সব জায়গায় ছুটতে ছুটতে দেখলাম, কোনোদিন আমি অনেক বছর হলো, মানে কম করে 10-12 বছর হলো আমি গোটা রাজ্য জুড়ে ভোটের প্রচার করছি। আমার কথাটা বলতে লজ্জা করছে, জ্যোতিরা এখানে রয়েছেন, আমাদের অভিজ্ঞতা, পরিচিতদের অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি। কিন্তু আমি আমার সীমিত অভিজ্ঞতায় কখনো 10-12 বছরে যতগুলো ভোট দেখেছি, আমি কোনো ভোটে এত বিহার ইউপির গাড়ি দেখিনি পশ্চিমবাংলায়। জানি না রাজ্যের সরকার, পুলিশ কি করছে, অকাল করে বিহার ইউপির গাড়ি পশ্চিমবাংলায় ঘুরে যাচ্ছে, হেলিকপ্টার করে নেতা আসছে, প্রধানমন্ত্রী আসছে, অমিত শাহ আসছে। আপনাদেরকে বলছি 4 তারিখ ভোটের ফলাফল বেরোবে। 4 তারিখ পশ্চিমবাংলায় বিজেপি হারবে, খালি নয়, এই যে বিজেপি হারবে, গোটা পশ্চিমবাংলার মানুষ যাদের এখনো বিজেপির উপর এতটুকু ভরসা আছে তারাও জেনে যাবেন বিজেপি এইবার পারলো না মানে জীবনে কোনোদিন পারবে না। বিজেপি পশ্চিমবাংলায় আবার ওই 4%-5%-এর পার্টি হয়ে যাবে। বিহার, উত্তরপ্রদেশ থেকে যারা উঠে এসেছে তারা আবার বিহার, উত্তরপ্রদেশে উঠে ফেরত চলে যাবে। অন্যান্য দল থেকে যাদেরকে দলে ভাঙিয়ে এনেছিল, এই প্রফেশনালের মতো লোকজন আগেই চলে গেছে, বাকি যে করা এখনো রয়ে গেছে, 4 আগের দলে বা এই দল ওই দলে কেউ না কেউ আবার কোনো না কোনো দলে ঠিক ঢুকে যাবে। আমরা কমিউনিস্ট পার্টি, আমরা এই পশ্চিমবাংলার মাটিতে উত্তরপ্রদেশ, বিহার থেকে আমরা উড়েও আসিনি, আমরা অন্য কোনো দল থেকে নেতা ধরে আমাদের দল তৈরি করিনি। এই বাংলার মাটিতে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে দেভালা আন্দোলন থেকে, বাংলার মাটিতে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে 59-এর ছাত্র আন্দোলন থেকে, বাংলার মাটিতে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে ট্রাম ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে ছাত্র সমাজের লড়াই থেকে, শিক্ষার দাবিতে, কাজের দাবিতে ছাত্র সমাজের আন্দোলন থেকে, রাজনৈতিক বন্দী মুক্তির সংগ্রাম থেকে। বাংলার মাটিতে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষার লড়াই থেকে, আইপিডিএর মুভমেন্ট থেকে, শরীর চৌধুরী, হিমন্ত বিশ্বাসের গ্রাম থেকে এই মাটিতে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে। সত্যজিৎ রায়, হৃতিক ঘটক, মৃণাল সেনের সিনেমা থেকে এই বাংলার বামপন্থারা চিনেছে। শম্ভু মিত্র নাটক থেকে এই পশ্চিমবাংলা, বাংলার মানুষ কমিউনিস্ট পার্টিকে চিনেছে। আমরা উত্তরপ্রদেশ, বিহার থেকে উড়েও আসিনি, আমরা বিহার ইউপিতে উড়েও যাবো না। আমরা কমিউনিস্ট পার্টি করি এই বাংলার মাটিতে, আমরা ছিলাম, আমরা আছি, আমরা
আবেদন করছি, অতীতে যারা আমাদেরকে ভোট দিয়েছেন, মাঝে যে কোনো কারণেই হোক আপনার ভোট আমরা পাইনি, আপনার সমর্থন আমরা পাইনি, আপনাদের সবার কাছে বলছি একটা বার একসঙ্গে যারা 2016 যারা আমাদেরকে ভোট দিয়েছিলেন সেই মানুষদেরকে বলছি, 2016 এই বিধানসভা কেন্দ্রে যারা আমাদেরকে ভোট দিয়েছিলেন তারা সবাই মিলে আমাদেরকে ভোট দিন, আমাদেরকে সমর্থন করুন। মীনাক্ষী কালী জিতবে না, মীনাক্ষী কম করে 15,000 ভোটের মার্চিল এইখান থেকে জিতবে। আমাদের লড়াই তৃণমূলের কতগুলো ছোট নেতার বিরুদ্ধে, তৃণমূলের হয়ে দেওয়া দেখা কোনো সাধারণ কর্মীর বিরুদ্ধে নয়। আমাদের লড়াই বিজেপি কতগুলো দাঙ্গাবাজ খুনি নেতার বিরুদ্ধে। আমাদের লড়াই বিজেপি হয়ে দুদিন ফেসবুকে পোস্ট করেছে, দুটো মিছিলে গেছে, দুবার ভোট দিয়েছে, কোনো সাধারণ মানুষের সঙ্গে নয়। তাদের কাছে আমরা হাত জোড় করে আবেদন করছি, এই লড়াইয়ে খালি বামপন্থী মানুষদেরকে নয়, আপনাদেরকেও আমরা আমাদের পাশে চাই। তৃণমূলের কর্মীদেরকেও বলছি, বুথ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এক সময় গর্ব করে লোকে বলতেন, আপনারা বলতেন, আমরা মাথা নিচু করে স্বীকার করি এই কথা। মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছেন, উনি রাহুল গান্ধীর মতো কি আর 5 জনের মতো কোন রাজনৈতিক বংশের সন্তান নন। সাধারণ পরিবারে জন্মগ্রহণ করে নিজের লড়াই করে, সে ঠিক হোক ভুল হোক ভালো হোক খারাপ হোক, লড়াই করে আজকে এত বড় জায়গায় গেছেন, দেশের মন্ত্রী হয়েছেন, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই নিয়ে গর্ব করতেন একদিন আপনার তৃণমূলের সমর্থকরা। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় এমন দলে দাঁড়িয়েছে, তার দলে যদি 1000টা যোগ্য লোক থেকে থাকে তাহলে তারা পায়ের তলায় বসে থাকবে, দলের মাথায় বসবে ওনার ভাইপো, ওনার আদরের ভাইপো। কেন না, সে রাজবংশের সন্তান, সে রানীর ভাইপো। এই উত্তরপাড়া, এই কন্যাগড়ে, এই হিন্দুগড়ে, এই কোচগাঁওয়ে যদি 100 জন তৃণমূলের কর্মী থেকে থাকে, যে সারা জীবন বুথ স্তর থেকে তৃণমূল করেছে, যদি এরকম 100 জন কর্মী থেকে থাকে, তারা সবাই পার্টি অফিসের বাইরে থেকে চা নিয়ে এসে পার্টি অফিসের টেবিলে চায়ের ভাড়া রাখবে। আর এখানকার এগুলোর জন্য ভোটের লোকদেরকে না কল্যাণ ব্যানার্জির ছেলে বাঁকুড়ায় রাখি দিয়ে এখানে এসে এমপি হয়েছিল, তার ছেলেকে এবার এখানে এমএলএ করবে। আপনাদের কাছে যখন আমি কাজ করবো তখন আমার ছেলে, তারপরে তার ছেলে, তারপর তার ছেলে রাজত্ব করবে। সত্যিকারের তৃণমূল কর্মীদেরকেও বলছি, যদি আপনারা মনে করেন এটা অন্যায় হচ্ছে, এটা বঞ্চনা হচ্ছে, তাহলে এই লড়াই আপনারা আমাদের পাশে থাকুন। কতগুলো কাজ আমরা বাংলার বিধানসভায় করতে চাই। মীনাক্ষী সহ আমাদের পার্টির পক্ষ থেকে, বামফ্রন্টের পক্ষ থেকে যারা লড়াই করছেন, আপনাদের আশীর্বাদ নিয়ে তারা যদি বাংলার বিধানসভায় যান, তাদের প্রথম লড়াই হবে পশ্চিমবাংলার সমস্ত কন্ট্রাকচুয়াল চাকরি, আশায়, আইসিডিএস, অঙ্গনবাড়িতে যারা কাজ করছেন, মিড ডে মিলে যারা কাজ করছেন, যত স্কিম ওয়ার্কার আছেন, কেউ থানায় সিভিল ভলেন্টিয়ারের কাজ করছেন, কেউ স্কুলে প্যারামেডিক্যালের কাজ করছেন, পশ্চিমবাংলার সমস্ত স্কিম ওয়ার্কার, সমস্ত প্রকল্প শ্রমিকের চাকরিতে স্থায়ী করা এবং মাসে অন্ততপক্ষে 22,000 টাকা মাইনের কাজ, মাইনের ব্যবস্থা আমরা বামপন্থীরা করবো। পশ্চিমবাংলায় আমাদের প্রথম লড়াই। আমাদের দ্বিতীয় লড়াই, বাংলায় সরকারি প্রকল্প ভাতা যেমন চলছে তেমন চলবে, কিন্তু ভাতা শেষ করা নয়। বাংলার প্রতিটা পরিবার পিছু অন্ততপক্ষে একটা স্থায়ী চাকরি আমরা নিশ্চিত করবো, আমরা বামপন্থীরাই পশ্চিমবাংলায়। 3 নম্বর কথা, পশ্চিমবাংলার পরিবার পিছু প্রত্যেক পরিবারের প্রথম 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি, বিদ্যুতের কোনো মিটার উঠবে না। 100 থেকে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল হাফ হবে পশ্চিমবাংলায়, আমাদের বামপন্থীদের 3 নম্বর লক্ষ্য। 4 নম্বর, পশ্চিমবাংলার সরকারি স্কুলে স্বচ্ছভাবে নিয়োগ আবার ফিরে আসবে। কাউকে ঘুষ না দিয়ে, কোন নেতার পেছন পেছন বাইকে করে না ঘুরে, কারো মিটিং মিছিলে না গিয়ে, যোগ্যতা নিয়েছে পশ্চিমবাংলার আপনি সিপিএম পরিবার, কংগ্রেস পরিবার, তৃণমূল, বিজেপি যে পরিবারের ছেলে মেয়ে হন, নিজের যোগ্যতা নিয়ে চাকরি পাবেন। খালি যোগ্যরা শিক্ষক হবে তাই নয়, স্কুলে যে বাচ্চারা পড়াশোনা করছে তারা যোগ্য শিক্ষকদের কাছে পড়াশোনা করার সুযোগ পাবে। টাকা দিয়ে চাকরি কেনা অযোগ্যদের কাছে আমাদের ঘরের বাচ্চাগুলোকে পড়তে হবে না। এবং এগুলো সরকারি স্কুলের কথা। প্রাইভেট স্কুলের ক্ষেত্রে, প্রাইভেট স্কুলের যে মাইনে, এখন ইংলিশ মিডিয়াম প্রাইভেট স্কুলগুলোর মাইনে বাড়তে বাড়তে যে জায়গায় চলে যাচ্ছে, এবং প্রাইভেট হাসপাতালে, প্রাইভেট নার্সিং হোমে চিকিৎসার খরচা বাড়তে বাড়তে যেখানে যাচ্ছে, আমরা বামপন্থীরা প্রাইভেট স্কুলের মাইনে এবং প্রাইভেট হাসপাতালে চিকিৎসার খরচাকে নিয়ন্ত্রণ করার জন্য পশ্চিমবাংলা বিধানসভায় বিল আনতে চাই। আপনারা মীনাক্ষীকে পাঠান, মীনাক্ষী দাঁড়িয়ে পশ্চিমবাংলা বিধানসভায় এই বিল আনবে। 5 নম্বর কথা, এখানে আপনারা জানেন আমাদের সরকার 77-এ আমাদের সরকার তৈরি হওয়ার আগে জ্যোতিবাবু বলেছিলেন, প্রমোদা শুক্লা বলেছিলেন, আমাদের ইস্তেহারে ছিল, আমরা সরকারে আসলে ক্লাস 8 পর্যন্ত, 8 ক্লাস পর্যন্ত পশ্চিমবাংলার সরকারি স্কুলে পড়াশোনা ফ্রি হবে। সরকারে এসে আমরা সে বছরই ক্লাস 8, তারপরে 2 বছরের মধ্যে ক্লাস 10 পর্যন্ত, 10 ক্লাস পর্যন্ত, তার 1 বছরের মধ্যে 12 ক্লাস পর্যন্ত পশ্চিমবাংলা সরকারি স্কুলে পড়াশোনা ফ্রি হয়। আর এইবার আমরা বলছি, আপনারা আমাদেরকে সেই সরকারি বিধানসভায় পৌঁছে দিলে পশ্চিমবাংলার কলেজ, বিশ্ববিদ্যালয়, মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়াশোনা সম্পূর্ণ বিনা পয়সায় হবে, সম্পূর্ণ ফ্রি হবে পশ্চিমবাংলায়। আমাদের বাংলার
ছেলে মেয়েদের পা থাক মাটিতে, তাদের মাথা আকাশকে স্পর্শ করুক, তাদের পাশে থাকবে এই রাজ্যের বামপন্থী আন্দোলন। এবং আমাদের পরের কথা, পশ্চিমবাংলার যে যে বিধানসভা কেন্দ্রে আমাদের বিধায়করা নির্বাচিত হবেন, বিধায়ক হিসেবে দায়িত্ব পাবেন, তা উত্তরপাড়ায় বিভাগ কি হতে পারে, তা দীক্ষিতা হতে পারে উত্তর দমদমে, যেখানে সেখানে আমাদের প্রার্থীরা লড়াই করছেন। আপনাদের আশীর্বাদে যারা যারা জিতবেন, আমাদের প্রত্যেকজন বিধায়ক তার বিধানসভা এলাকায় তার বিধায়ক তহবিলের 5 বছরের মোট যে টাকা, এই মোট টাকার 3 ভাগের 1 ভাগ টাকা বরাদ্দ করবে আলাদা করে মহিলাদের ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রকল্পে, বিভিন্ন স্কিমে, বিভিন্ন প্রজেক্টে। মেয়েদের জন্য স্কুল, কলেজ, হাসপাতাল তৈরি করা, যে মনে করুন গার্লস স্কুলগুলোর এখন ক্লাস 10 অবধি পড়াশোনা হচ্ছে, ক্লাস 12 অবধি নিয়ে যাওয়া, তার পরিকাঠামোগুলোকে উন্নত করা। হয়তো গার্লস কলেজ রয়েছে, এখানে যেরকম উত্তরপাড়ার মধ্যে আশেপাশে অনেক গার্লস কলেজ রয়েছে, গার্লস কলেজে ধরুন আজকে মনে করুন 5টা কি 6টা সাবজেক্ট সেখানে গ্রাজুয়েশন হচ্ছে, সেখানে আরো নতুন সাবজেক্ট নিয়ে আসা, মাস্টার ডিগ্রির কোর্স চালু করা। এই কাজগুলো করার জন্য, এই পরিকাঠামো উন্নয়নের জন্য আমাদের প্রত্যেকজন বিধায়ক 3 ভাগের 1 ভাগ টাকা তারা বরাদ্দ করবেন। এবং তার পাশাপাশি আমাদের প্রত্যেকজন বিধায়ক তার বিধানসভা এলাকায় মেয়েদের জন্য ফ্রি ট্রেনিং সেন্টার তৈরি করবেন, যেখানে মেয়েরা ট্রেনিং নিয়ে তারা যারা স্বাবলম্বী হতে চায়, তারা তাদের সেই স্বাবলম্বী হওয়ার লড়াইয়ে সেই ফ্রি ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে তারা সেই লড়াই এগিয়ে যেতে পারবে। মনে করেন মেয়েদেরকে বিউটিশিয়ান কোর্সের ট্রেনিং দেওয়া, সেলাইয়ের কাজ শেখানো, অন্যান্য বিভিন্ন কাজ শেখানো, এবং নন ট্রেডিশনাল যে ট্রেনিং গুলো রয়েছে যেগুলো হয়তো একদিন চলছিল না, কিন্তু আজকের দিনে যেরকম বিউটিশিয়ান কোর্স, সেলাইয়ের কাজ, হয়তো হাতের অন্য কোনো জিনিস তৈরি করার কাজ, মেয়েরা বরাবর এগুলো শিখে আসছে। কিন্তু আজকের দিনে এরকম অনেক নতুন কোর্স এসছে যেগুলো আজকের দিনে একটা 20, 22, 24 বছরের মেয়ে শিখতে চায়। আজকের দিনে সেলফ এমপ্লয়েড হওয়ার জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য, মনে করুন গাড়ি চালানো, স্কুটি চালানো, বাইক চালানো, ফায়ার সেফটি ট্রেনিং, এই ধরনের ট্রেডিশনাল এবং নন ট্রেডিশনাল ট্রেনিং এর জন্য প্রত্যেক বিধানসভা এলাকায় মেয়েদের জন্য ফ্রি ট্রেনিং সেন্টার তৈরি করা হবে। এবং প্রত্যেক বিধানসভা এলাকায় একটা করে বড় মাঠ এবং সেই মাঠকে ঘিরে খেলা পরিকাঠামো তৈরি করা হবে আলাদা করে মেয়েদের জন্য, মেয়েদের খেলাধুলার উন্নয়নের জন্য একটা করে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার, স্পোর্টস একাডেমি প্রত্যেক বিধানসভা কেন্দ্রে তৈরি করা হবে। এই উত্তরপাড়া থেকে শুরু করে গোটা বাংলা জুড়ে যেখানে যেখানে আমরা জিতবো, যাতে আমাদের এই বাংলা থেকে আরো অনেক ঝুলন গোস্বামী, আরো অনেক ঋষা ঘোষ, এই উত্তরপাড়ার এই হুগলি আমাদের গর্ব পিয়ারি পোশাকের মতো অ্যাথলিট যেন এই বাংলার মাটি থেকে আরো তৈরি হয়, পশ্চিম বাংলার মুখ, দেশের মুখ তারা উজ্জ্বল করে। তার জন্য আমাদের প্রত্যেকজন বিধায়ক তার তহবিল থেকে 3 ভাগের 1 ভাগ টাকা তারা বরাদ্দ করবে। এবং আপনাদের কাছে আমার শেষ কথা, দেখুন আমরা 34 বছর সরকার চালিয়েছি। আপনাদের যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, এরকম অনেক মানুষ নিশ্চয়ই আমাদের কথা আপনাদের কাছে এখন পৌঁছাচ্ছে। হয়তো এই মিটিংও আপনারা অনেকে উপস্থিত আছেন, যারা হয়তো এর আগে আমাদেরকে ভোট দেননি, হয়তো দিয়েছেন, কখনো দেননি, দুটো প্রশ্নে আমাদেরকে সমর্থন করেন, কিন্তু সমর্থনের থেকে হয়তো সমালোচনা বিষয়ে আমাদের প্রতি তাও থাকতে পারে, এবং তার মধ্যে কোনো অন্যায়ও নেই। আমি খুব আন্তরিকভাবে আপনাদেরকে বলছি। তো আজ যদি আপনাদের প্রশ্ন করা হয়, এই যে আমরা 34 বছরের সরকার চালিয়েছিলাম, বামফ্রন্ট সরকার চালিয়েছিল, এই 34 বছরের পশ্চিমবাংলার স্কুল কলেজের উন্নয়ন কেমন হয়েছিল, রাস্তাঘাটের উন্নয়ন কেমন হয়েছিল, কত দেবেন আপনারা বামফ্রন্টকে? তো এখানে কেউ বলতে পারেন যে বামফ্রন্টকে 80 দেবো, 90 দেবো, 100 দেবো, কেউ বলতে পারেন বামফ্রন্টকে 2 দেবো, 3 দেবো, 0 দেবো, কেউ বলতে পারেন কোনো কাজ ভালো হয়নি। যদি জিজ্ঞেস করা হয় যে পশ্চিমবাংলায় কলকারখানা হয়, চাকরি বাকরি হয়, যাতে আইন শৃঙ্খলার পরিবেশ খুব ভালো থাকে, সেই পরিবেশ বজায় রাখার জন্য বামফ্রন্ট কেমন কাজ করেছিল, কত দেবেন বামফ্রন্টকে? আসলে ওই আবার কেউ বলতে হয়তো 80, 90, কেউ বলবেন 40, 45 দেবো, মোটামুটি কাজ করেছে, কেউ আর বলবেন কোনো কাজ করতে পারেনি, 0 দেবো, কেউ বলতে পারেন। কিন্তু যদি আপনাদের জিজ্ঞেস করা হয় 34 বছর রাজ্যে বামফ্রন্ট সরকার চলেছে, এই 34 বছরে যেখানে পশ্চিমবাংলার প্রত্যেকজন মানুষ নিজের ইচ্ছের মতো স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করতে পারেন, এই পরিবেশ বজায় রাখার প্রশ্নে আপনারা বামপন্থীদেরকে 100 কত দেবেন? আমাদের অতি বড় সমালোচককেও বলতে হবে এই প্রশ্নে আমরা বামফ্রন্টকে 100 দেবো। একটা নম্বর কেউ কাটতে পারবে না, একটা নম্বর কেউ কাটতে পারবে না। কি বাংলার হিন্দু, কি বাংলার মুসলমান, কেউ নিজের বুকে হাত রেখে বলতে পারবে না রাজ্যে বামফ্রন্ট সরকার থাকতে তার নিজের ধর্ম পালন করতে কোনো অসুবিধা হয়েছে। এখন বিজেপি লোকজন অনেক কথা বলে বেড়াবে, ফেসবুকে বলছে এখানে ওখানে সিপিএম মোল্লাদের পার্টি, সিপিএম কে ভোট দেওয়া মানে মোল্লাদের দালালি করা, হিন্দু ধর্ম শেষ হয়ে যাবে যদি সিপিএম জেতে, এই হবে সেই হবে, অনেক কথা বলে বেড়াবে। এই কথাগুলো ফেসবুকে লেখার জন্য, হোয়াটসঅ্যাপে লোককে পাঠানোর জন্য, চায়ের দোকানে বসে বলার জন্য ঠিক আছে। কোনো বিজেপি সমর্থককেও বলছি, আজকে যখন আপনি বাড়ি ফিরে যাবেন, রাত্রিবেলা যখন আপনার নিজের সন্তান যখন আজকে ঘুমাবে, আপনি আপনার সন্তানের মাথায় হাত রেখে বলতে পারবেন যে যতদিন রাজ্যের বামফ্রন্টের সরকার ছিল আমার দুর্গা পুজো করতে, আমার সরস্বতী পুজো করতে কোনোদিন কোনো অসুবিধা হয়েছে? কোনো বিজেপি সমর্থক পারবেন এই কাজ করতে, যে সন্তানের মাথায় হাত রেখে বলতে পারবেন?
কোনো বিজেপির এরকম সমর্থক নেই যে নিজের সন্তানের মাথায় হাত রেখে বলতে পারবে বামফ্রন্ট সরকার থাকলে আমার নিজের হিন্দু ধর্ম পালন করতে কোনোদিন কোনো অসুবিধা হয়েছে। আমরা কোনোদিন ইমাম ভাড়া নিই মমতা ব্যানার্জির মতো না, আমাদের সরকারের সময় আসানসোলের ইমাম সাহেবের মতো বাংলার কোনো ইমামকে দাঙ্গায় তার ছেলেকে হারাতে হয়নি। আমরা কোনোদিন পুরোই ভাড়া দিইনি, কিন্তু আমাদের সরকারের সময় মুর্শিদাবাদের হরগোবিন্দ দাসের মতো, চন্দন দাসের মতো বাংলার কোনো হিন্দুদেরও কোনোদিন দাঙ্গায় মরতে হয়নি। বামপন্থীদেরকে জেতান, হরগোবিন্দ দাস, চন্দন দাসদেরকে আর মরতে হবে না। বামপন্থীদের জেতান। যদি মহরম আর বিজয়া দশমী একদিনে পড়ে, তাহলে একই রাস্তা দিয়ে মহরমের তাজিয়া যাবে, বিজয়া দশমী ভাসানো যাবে। সরকার থেকে তাজিয়ার জন্য ভাসানোর জন্য তাজিয়াকে আটকাতে হবে না, যেমন কোনোদিন আটকাতে হয়নি। আজকে যেগুলো ধর্মের নামে হচ্ছে, এগুলো ধর্ম হচ্ছে, ধর্মের নামে এগুলো ফ্যাশনই হচ্ছে। বলতে এগুলো ওই একটা আছে শুভেন্দু অধিকারী, যে কদিন বিজেপিতে, যে কদিন তৃণমূলে ছিল, ওর থেকে বড় মুসলমান কেউ ছিল না। ওর থেকে বড় ঈদের দিন সকালবেলা মানে মসজিদের ইমাম পৌঁছানোর আগে শুভেন্দু মসজিদ পৌঁছে যেত। পারে না, নামাজ পড়তো, নামাজ পড়ার পোস্ট দিয়ে ছবি তুলতো। তুলে আমরা কি শাহাবুদ্দিন বলে কে আছে, তার বাড়িতে পেন্টিং কিনে 3 বাড়ি খেত। আপনারা দেখেছেন। আর সেই শুভেন্দু এখন বিজেপিতে গিয়ে এখন উত্তরে বড় হিন্দু কেউ হয় না। রামনবমী 10 দিন আগে থেকে জয় শ্রীরাম শুরু হয়ে যায়। আমাদের কাছে মমতা ব্যানার্জি ঈদের দিন সকালবেলা নামাজের মঞ্চে চলে যাবে, মাথায় কাপড় জড়িয়ে মঞ্চে হাঁটবেন, ভাষণ দেবেন হাতের মাইক দিয়ে। ঈদের মঞ্চে গিয়ে, নামাজের মঞ্চে গিয়ে কি করবেন? সিপিএম গালাগাল, কংগ্রেস গালাগাল, বিজেপি গালাগাল, আইএসএফ গালাগাল করে যাবেন। তো নামাজের মঞ্চটাকে একটা পার্টিবাজি মঞ্চ বানাবেন। আর একটা সাধারণ কথা বলবেন, তার মধ্যে 5 বার ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি জীবনে অনেক হাজি সাহেবকে দেখেছি, অনেক মৌলভী সাহেবকে দেখেছি, যারা নিষ্ঠার সঙ্গে ধর্ম পালন করেন, 5 বার দিনে নামাজ পড়েন, নিষ্ঠার সঙ্গে নিজের ধর্ম আর প্রতিটা অক্ষর মেনে নিজের ধর্ম পালন করেন, কোরআনকে মেনে, হাদিসকে মেনে। আমি কোনোদিন কাউকে দেখিনি একটা সাধারণ কথা বলতে 5 বার ইনশাআল্লাহ বলতে। আমি মমতা ব্যানার্জি কেন বলেন একবার করে ইনশাআল্লাহ বলবেন আর মনে করে হিসেব করবেন? এই যে আমি একবার ইনশাআল্লাহ বললাম, আমার 5টা মুসলিম ভোট পারবো তো? এটা হচ্ছে কদিন চলবে বলুন? যে রাজনীতি পশ্চিমবাংলা আপনাদের সবার কাছে আবেদন করছি, এই যে লড়াই আমরা লড়ছি, এখানে রাজনীতিকে ধর্মের হাত থেকে স্বাধীন করার লড়াই নয়। এই লড়াই আপনার পবিত্র ধর্মকেও রাজনীতির নোংরামি থেকে স্বাধীন করে আপনার কাছে ফিরিয়ে দেওয়ার লড়াই। আজকে গোটা পশ্চিমবাংলা জুড়ে এমন কোন পুজো কমিটি খুঁজে পাবেন না যে কমিটি তৃণমূল দখল করে বসে নেই। এমন কোন পাড়ার ক্লাব পাবেন না, কোনো একটা মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো একটা অ্যাসোসিয়েশন প্রায় পাবেন না যেগুলো তৃণমূলের দখলে নেই। যেদিকে তাকাবেন, রবীন্দ্র জয়ন্তী হচ্ছে সরকারি প্রোগ্রাম, রবীন্দ্রনাথের ছবি পাশে মমতা ব্যানার্জি। নজরুল ইসলাম হচ্ছে, নজরুল জয়ন্তী হচ্ছে নজরুল ইসলামের ছবি পাশে মমতা ব্যানার্জি। ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে যেখানে জগন্নাথ বলরামের মাঝখানে সুভদ্রা থাকে, সেখানে দেখবেন সত্যজিৎ রায় ঋতিক মাঝখানে মমতা ব্যানার্জি। যেদিকে থাকবে মানে ডেঙ্গু ম্যালেরিয়া হয়, তখন উত্তরপাড়া মিউনিসিপ্যালিটিতে পোস্টার করা দেখবেন, হোর্ডিং করা দেখবেন ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে, যে হোর্ডিং এর মশা উঠছে, মশার পাশে মমতা ব্যানার্জি। কোথায় নেই? আমি আপনাদের বলছি যে অমিত শাহ ছেলেকে নিয়ে আমরা বলি বলাই উচিত যে জয় শাহ জীবনে ক্রিকেট খেলেনি, কোনোদিন কিছু করেনি, সে কি তার বাবা অমিত শাহ বলে সে বিসিসিআর মাথায় চলে গেল, এখন সে আইসিসির মাথায় বসে আছে। সমালোচনা করাই উচিত। এই মমতা ব্যানার্জি ভাইগুলো কি কম যায় বলুন তো? দলের লোক বলছেন, একবারও নিজের মার্কেটের ভাইগুলো, মোহনবাগানের মাথায় কে না বাবুল ব্যানার্জি ওর এক ভাই, অজিত ব্যানার্জি আর এক ভাই, সে আর ক্লাব চালায়, ইস্ট বেঙ্গল চালায় মমতা ব্যানার্জির ভাই। বাংলার হকি, ভলিবল, ফুটবল, টেবিল টেনিস, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, সাঁতার অ্যাসোসিয়েশন, ব্যাডমিন্টন, বক্সিং, বাংলার যত ক্রীড়া সংস্থা আছে মাথায় কে মমতা ব্যানার্জির একটা ভাই। কারা বলুন তো? এরা কত বড় প্লেয়ার, এরা কোন মাঠের খেলোয়াড়? এরা এই মমতা ব্যানার্জি ভাইগুলোর মুখগুলো দেখেছেন জীবনে? এইগুলো জীবনে কোনোদিন ছোটবেলা পাড়া স্পোর্টসে গিয়ে কমলা ছাড়া আর কিছু পায়নি। তারা গোটা পশ্চিমবাংলা সরকার ক্রীড়া সংগঠনের মাথায় বসে দখল করে। আপনাদের সবার কাছে আবেদন করছি, মিনাক্ষীকে উত্তরপাড়ায় জেতান। উত্তরপাড়ায় মিনাক্ষী জিতলে খালি এখানকার মিউনিসিপ্যালিটিতে প্রত্যেক বছর ঠিক মতো করে ভোট হবে, 5 বছর অন্তর, তাই নয়। উত্তরপাড়ার ব্যাংকমোহন থেকে শুরু করে একটার পর একটা কলেজে সঠিকভাবে ছাত্র সংসদের নির্বাচন হবে, খালি তাই নয়। উত্তরপাড়ার মধ্যে যে 3টে পঞ্চায়েত এলাকা রয়েছে, সেই পঞ্চায়েতে ঠিক মতো করে ভোট হবে, খালি তাই নয়। উত্তরপাড়ার ক্লাব, উত্তরপাড়ার খেলার মাঠ, উত্তরপাড়ার পুজো কমিটি, উত্তরপাড়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সমস্ত তৃণমূলের এই নির্লজ্জ দখলদারি হাত থেকে মুক্ত হবে। এই যাবতীয় সংগঠন, যাবতীয় নাগরিক সংগঠন উত্তরপাড়া সাধারণ মানুষের কাছে ফেরত যাবে। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দখলদারি হাত থেকে এই সংস্থাগুলোকে মুক্ত করার জন্য, এলাকাকে মুক্ত করার জন্য আপনারা কাছ থেকে যারা চিনে ভোট দিন। আপনারা আমাদের পাশে থাকুন। মিনাক্ষীকে আপনারা চেনেন, জানেন, গোটা রাজ্যের মানুষ চেনে, উত্তরপাড়ার মানুষ আপনাদের ঘরের মেয়ে হয়ে গেছে। আপনারা
আরো ভালো করে ওকে চেনেন। আপনারা জানেন একটা মীনাক্ষী বিধানসভায় যাওয়া মানে একা একটা মীনাক্ষী 10টা তৃণমূলকে 10টা বিজেপিকে ধোয়াবাড়ি নিয়ে গিয়ে কাপড় আসতে পারে। আপনারা ওকে আশীর্বাদ করবেন, আপনারা পাশে থাকবেন ভোটের দিন। আর যে উদ্যমের সঙ্গে এখানে আমাদের কমরেডরা আজকে 6 মাস ধরে 7 মাস ধরে অনেক আগে থেকে ভোটের প্রস্তুতি এখানে শুরু করে যে উদ্যমের সঙ্গে আমাদের কমরেডরা এই হাড় ভাঙা পরিশ্রম করে আজকে এই জায়গায় কেন্দ্রটাকে নিয়ে এসেছেন, তাদের কাছে আমি আবেদন বলবো না, আমাদের ভরসা রয়েছে। ভোটের দিন সকাল থেকে রাত পর্যন্ত যে প্রয়োজনীয় লড়াই, সেই লড়াই আমাদের এই কমরেডরা লড়বেন এবং সেই লড়াই করে মীনাক্ষীকে এখান থেকে জিতিয়ে, বামপন্থীর এখান থেকে জিতিয়ে আপনারা বিধানসভায় পাঠাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।